নির্বাচনের প্রাক্কালে কালিমালিপ্ত সহু প্রায় ৬৮ লক্ষ টাকার ঋণ খেলাপির অভিযোগে কিরণ চট্টোপাধ্যায়, তাকেও খড়গপুর সদর থেকে শ্যামপুরে প্রার্থী করা হয়েছে। তাদের দলের বিষয় আমি শেষ করি প্রশ্নটা। এবং সম্প্রতি তার বিয়ে বিতর্ক নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। দেখো, সেটাও তার ব্যক্তিগত বিষয়, আমার এখতিয়ার নেই। শেষ করিনি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, একজন রাজনীতিবিদ হিসেবেই যে আমি জানি না এই শব্দটা ব্যবহার করা এখানে ঠিক হবে কিনা, চারিত্রিক গুণাবলী। আপনার একসময়ের বন্ধু এবং সতীর্থ বলা চলে রুদ্রনীল ঘোষ। অনেকে রাজনীতি শিখতে হবে। আর দুম করে চলো মেন শেয়ার ডাকলো বলে আমিও সেই দলে আছি বলে হুক্কা হুয়া ডাকলাম, আমি হুক্কা হুয়া ডাকলাম কিছু না বুঝে। অপরাধী এবং পুলিশ তারা এক টেবিলে বসে চা খান তৃণমূল সরকারের দৌলতে। আমার প্রশ্ন তোমাদের কাছে, যে তোমাদেরকে কে বললো যে যারা সেখানে পৌঁছেছেন বা দাঁড়িয়েছেন তারা প্রত্যেকে টিকিট পাচ্ছেন? প্রত্যেকে টিকিট পাচ্ছেন সেটা আমাদের দাবি নয়, কিন্তু আচ্ছা, কিছু কিছু শিল্পীরাও, তাদেরও ধারণা ছিল তারা কিন্তু টিকিট পাবেন। তাই যদি হয় তাহলে তারা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য আমাদের 1500 টাকা, তাহলে তারা আবার ওই মডেলটাই ফলো করে বলছে কেন যে আমরা আসছে 3000 দেবো? আমরা বিভিন্ন ধরনের ভাতা, বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে। বিরোধীদের অভিযোগ যে এগুলো খানিকটা আইওয়াশের মতো, বড় পরিসরের উন্নয়নটা কোথাও গিয়ে তাদের দ্বারাই সম্ভব। বুদ্ধদেব বাবু মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, জানি না সেটা প্রোটোকল বটে, হতেই পারে, বাট উনি যখন আসতেন আমরা অভিনেতারা যারা আমরা পুরো দিন রাত খেটেছি ভলেন্টিয়ার হিসেবে, আমরা কোথাও সেইখানে গিয়ে একটা দরজার ঘেরাটোপের মধ্যে আটকে দেওয়া হতো। তা আমার বক্তব্য, এত কিছু যদি জানো তাহলে তোমাদেরকে ভাই কেন চেনে না? কারণ আমি যদি বিধানসভায় যাই, আমি একা যাব না, আপনারা আমাকে পাঠাবেন বলে তবেই আমি যেতে পারবো। নমস্কার, সংবাদ প্রতিদিন .in এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে রয়েছি করিমপুরে এবং আমাদের সঙ্গে রয়েছেন সোহম চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের এবার প্রার্থী তিনি। এই যে সারা দিন ব্যাপী একটা প্রচার, পরিশ্রম তো আছেই। হ্যাঁ, একদম তাই। কালকে চলেও এসেছিলাম এবং আজকে সকাল থেকে পাশে মায়ের মন্দির আছে কালীবাড়ি, এবং সেখানে মিলে আমরা প্রত্যেকে সেখানে সমবেত হয়েছিলাম। পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে, সমস্ত যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদের আশীর্বাদ নিয়ে আমরা সকলে মিলে প্রচার শুরু করেছি। এবং যেটা আমরা দেখলাম যে মানুষজনের যে উন্মাদনা আপনাকে ঘিরে, দেখো, এটা না থাকলে পরে না কোথাও টেনশনের মাত্রাটা অনেক বেড়ে যায়, ঠিক আছে, বাট যেহেতু উন্মাদনা, তাদের আমাকে নিয়ে সেই ভালোবাসা বা আবেগ, সেটা যখন প্রতিফলন ঘটছে, সেটা যখন দেখতে পাচ্ছি, সেটা কোথাও একটু কনফিডেন্সটা বাড়িয়ে দেয়। ওর কনফিডেন্স নয়, বাট কোথাও একটু বাড়িয়ে দেয় একটা আত্মতৃপ্তি, যে না ঠিক আছে, মানুষজন মানে ভরসা করছে, ভালোবাসাটা রয়েছে, আশীর্বাদটা রয়েছে, এবং অবশ্যই সেখানে দায়িত্বটাও বেড়ে যায়, কারণ তাদের যে এক্সপেকটেশন সেটাও তো রয়েছে ঘিরে, সেই আবেগের মধ্যে একটা এক্সপেকটেশনও আছে। তো সুতরাং সেই এক্সপেকটেশনটা রাখা যেমন একটা দায়িত্ব, একটা কর্তব্য, তেমনি পাশাপাশি একটা চ্যালেঞ্জও বটে, এবং 2021-এর বিধানসভায় নির্বাচনে সেটা ওভারকাম করে নিয়েছিলাম। এই যে উন্মাদনা আপনাকে ঘিরে, সেটা কি রাজনীতিবিদ সোহমের তুলনায় বেশি অভিনেতা সোহমের জন্য? দেখো, সেটা তো অবশ্যই, ঠিক আছে, অভিনেতা সোহমকে তারা তো সামনে দেখতে পাচ্ছে, খুব স্বাভাবিকভাবে সেটা একটা উন্মাদনা থাকে, কিন্তু তার পাশাপাশি নাই একটা চ্যালেঞ্জও আমাদের থেকে যায়, কারণ অভিনেতাকে তো সবাই দেখতে আসছেন, ঠিক আছে, এবং সেটা কোথাও একটা বিরোধীদের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হয়, কারণ বিরোধীরা বারবার সেটাই বলেন, বারবার এটাই বলতে চেষ্টা করে, কারণ তাদের তো প্রচার করার আর কিছু নেই, তো তখন তারা ব্যক্তিগতভাবেই প্রচার করে, মানে ব্যক্তিগত কালিমালিপ্ত করে অ্যাটাক করে, তো তখন সেটাই তারা বলে যে এমা একে তো দেখা যাবে না, এত অভিনেতা। তা আমার বক্তব্য একটাই, এটা খুব প্রশ্ন আমার বলতে পারো, যে সেটা হচ্ছে কেউ যদি ডাক্তার, কেউ যদি ইঞ্জিনিয়ার, কেউ কোনো প্রফেসর, তারা যখন রাজনীতিতে যুক্ত হন, কোনো অ্যাডভোকেট, ঠিক আছে, তখন তো এত প্রশ্ন ওঠে না, তাহলে একজন অভিনেতাকে বারবার টার্গেট করা হয় কেন? কেন্দ্র বদল, চণ্ডীপুর থেকে এখন করিমপুর, চেনা জায়গা থেকে নতুন কেন্দ্রের প্রার্থী হলেন, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে
দাবার ঘুঁটি আবার নতুন করে সাজাতে হবে? না মানে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে তো মানে দাবার গুটি সবসময় সাজানোই থাকে, ঠিক আছে, কারণ এটাতেই তো বোঝা যায় কি চণ্ডীপুর হোক কি করিমপুর হোক, ঠিক আছে, কি কুচবিহার হোক কি কাকদ্বীপ হোক, তৃণমূলের কংগ্রেসের কর্মীরা চারিদিকে সমাদৃত এবং সেখানে মানুষের আস্থা রয়েছে তাদের প্রতি, মানুষের বিশ্বাস রয়েছে এবং এটা তো বলা বাহুল্য যে মমতা বন্দ্যোপাধ্যায় হলো বাংলার মানুষের আবেগের আরও একটা নাম। তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকে যেখানে যেখানে দেবে আমরা কনফিডেন্ট আছি, ঠিক আছে, ওভার কনফিডেন্স নয় বাট আমরা কনফিডেন্ট আছি যে আমাদের নেত্রী আপনাদের জন্য কি 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 করেছেন এবং বিরোধীরা যারা শুধু বলেছেন কিন্তু তার প্রতিফলন বাস্তবে ঘটেনি সেটা আপনারা বুঝুন এবং আরও একবার বাংলার মসনদে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করুন। আচ্ছা, এই কেন্দ্রের প্রবীণ প্রার্থী যিনি বিমলেন্দু সিংহ রায়, তো উনি তো টিকিট পেলেন না এবার। তো এই যে সমীকরণগুলো, কেন্দ্র বদল হচ্ছে, প্রার্থী বদল হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি কি জানো তো, আমরা যেখানেই যাই না কেন সিম্বল একটাই, ঘাসের ওপর জোড়া ফুল, মুখ একটাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আমরা হচ্ছি মোহরা, আমরা হচ্ছি নেত্রীর সেই সৈনিক, লড়াকু সৈনিক। তো সুতরাং সৈনিক আমরা লড়বো সবাই একসাথে, ঠিক আছে, এবং এই ডিসিশনটা সেটা নিয়ে আমার বলার কোনো আয়ত্ত নেই, কোনো অধিকার নেই, কারণ আমি জানিও না সেটা, কারণ স্বয়ং নেত্রী এটা ডিসিশন নিয়েছেন, স্বয়ং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ডিসিশন নিয়েছেন। তো সুতরাং এটা তাদের একমাত্র তাদের বিষয়, আমাকে তারা ডিসিশন নিয়ে এখানে পাঠিয়েছেন। 100 বার একটা বিষয় শুধু বলুন, এই যে এত কেন্দ্র বদল এবং প্রার্থী বদল হচ্ছে, এখানে তো কোথাও গিয়ে একটা দলীয় কোন্দল সৃষ্টি হচ্ছে, সেটা তো অস্বীকার করা যায় না। দলীয় স্থান বিশেষে, দেখো স্থান বিশেষে কোথাও মানে ওই আবারও বলি যে কোন দল সেটা বলা যায় না, কোথাও একটা মান অভিমানের পালা চলে, কারণ তৃণমূল কংগ্রেস তো আর এখন শুধুমাত্র এইটুকুর মধ্যে সমাদৃত নই, এখন তৃণমূল কংগ্রেস একটা বৃহৎ পরিবার, যারা মনে করে যে আমাদের বিজেপি কেন্দ্র সরকার, তারা তো নিজেদেরকে বলে যে তারা শুধুমাত্র ভারতবর্ষ নয়, তারা বিশ্বের মধ্যে সবথেকে বড় দল, বৃহৎ দল। তো সুতরাং সেই বৃহৎ দল আজকে তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে। আপনার একসময়ের বন্ধু এবং সতীর্থ বলা চলে রুদ্রনীল ঘোষ, এই হাসির অর্থ? না ভালো, মজার মানুষ, এখন কবি হয়ে গেছে। হ্যাঁ, তো এবার বিষয়টা হচ্ছে যে রুদ্রনীল ঘোষের বক্তব্য অনুযায়ী অপরাধী এবং পুলিশ তারা এক টেবিলে বসে চা খান তৃণমূল সরকারের দৌলতে। কি বলবেন এটা নিয়ে? ওনার কোথায় এই অভিজ্ঞতা হয়েছে আমার জানা নেই, ঠিক আছে, আমি তো ভিন্ন মত প্রশ্ন করতেই পারি যে যেখানে যেখানে দুষ্কৃতীতে তাণ্ডব হয়েছে, যেখানে যেখানে অসামাজিক কার্যকলাপ হয়েছে, সেখানে আমাদের প্রশাসন সর্বদা সজাগ থেকেছে এবং যখনই কোনো রকমভাবে যা কিছু হয়েছে না কেন, যেগুলো মিসডিডসগুলো হয়, সেখানে কিন্তু কখনো সেটা যে দলেরই হোক, প্রথম কথা হচ্ছে ক্রিমিনালদের কোনো রং হয় না, কালার হয় না, কোনো দল হয় না, সেটা তাদের ব্যক্তিগত চাহিদা বা ব্যক্তিগত স্যাটিসফ্যাকশনের জন্য তারা সেগুলো করেন, ঠিক আছে, এবং মাটি মানুষের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার কখনো ক্রিমিনালদেরকে সেইভাবে কোনোদিনই মদত দেননি, ঠিক আছে, এবং দেবেও না। তো এটা রুদ্রদার ব্যক্তিগত হয়তো কোনো রকমভাবে কোথাও উনি মনে হয়েছে, উনি বলতেই পারেন, সেটা গদ্যে বলেছেন না পদ্যে বলেছেন সেটা উনি জানেন, আমি জানি না, বাট নিশ্চয়ই তাই। বাট আমার মনে হয় রুদ্রদা একজন বড় মাপের শিল্পী, খুব বড় অভিনেতা একজন, ঠিক আছে, এবং রাজনীতিবিদ হিসাবে কেমন মনে হয় ওনাকে? অনেকে রাজনীতি শিখতে হবে, আর মানে দেখো প্রত্যেকেই শিখছি সেটা বলছি না, মানে আমরা যখন ক্যামেরার সামনে দাঁড়াবো অভিনয় করতে আমরা খুব ভালো বন্ধু, ঠিক আছে, আমরা একসঙ্গে সহ অভিনেতা, এর আগে প্রচুর ছবিও করেছি আমরা একসঙ্গে, হয়তো আগামী দিনেও করবো, সেটা নয়, কিন্তু কথা হচ্ছে রাজনীতি করতে গেলে না মানুষের পালসটা বুঝতে হয়। দুম করে চলো মেন শেয়াল ডাকলো বলে আমিও সেই দলে আছি বলে হুক্কা হুয়া ডাকলাম, আমি হুক্কা হুয়া ডাকলাম, কিছু না বুঝে দুমদাম চাপিয়ে দিলাম, এটা ঠিক নয়, চাপিয়ে দেওয়াটা উচিত নয়, ঠিক আছে। দেখো না, মেশো না, তুমি তো রথে রথে চলছো, একটু মাটিতে নামো না, তোমার তো অ্যাকসেপ্টেন্স আছে পাবলিকের মধ্যে, পাবলিকের সঙ্গে কথা বলো না, কি বলছে জানো না, তারপর ফেয়ারভাবে কথা বলো। আরও এক সতীর্থের কথাই আসি, হিরণ চট্টোপাধ্যায়, তাকেও খড়গপুর সদর থেকে শ্যামপুরে প্রার্থী করা হয়েছে। তাদের দলের বিষয় আমি কি করে আমি বলি? শেষ করি প্রশ্নটা। এবং সম্প্রতি তার বিয়ে বিতর্ক নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। দেখো সেটাও তার ব্যক্তিগত বিষয়, আমার এখতিয়ার নেই। শেষ করিনি। হ্যাঁ,
আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাই যে একজন রাজনীতিবিদ হিসেবেই যে আমি জানি না এই শব্দটা ব্যবহার করা এখানে ঠিক হবে কিনা, চারিত্রিক গুণাবলী, এই যে ব্যক্তিগত জীবনের কোনো রকম বিতর্ক থাকবে না, সেটা কতটা জরুরি বলে মনে হয়, বা সেটা কি প্রভাব ফেলে? না, সেটা শুধুমাত্র রাজনীতি করার জন্য নয়, হুম হুম ঠিক আছে? একজন মানুষ হিসেবেই তোমাকে সব দিক দিয়ে সঠিক হতে হবে এবং সবার আগে চরিত্র, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। তো রাজনীতি করতে গেলে তুমি মানুষকে রিপ্রেজেন্ট করছো, হুম। সেখানে ব্যক্তিগত কিছু প্রিন্সিপালস, ব্যক্তিগত কিছু এথিক্স থাকবে এবং চেষ্টা থাকবে সর্বদা সব কিছুতেই যাতে কোনো রকমভাবে কোনো কিছুতে ক্যারিড অ্যাওয়ে না হয়ে যায় ইজিলি। সেটাকে নিজেকে ধরে রাখাটাই তো যথার্থতার পরিচয়। বিরোধীদের মত অনুযায়ী নির্বাচনের প্রাক্কালে কালিমালিপ্ত সোহম প্রায় ৬৮ লক্ষ টাকার ঋণ খেলাপির অভিযোগ, এবং সেটাও হচ্ছে যে প্রাক্তন দলীয় যুবনেতা শাহিদ ইমামের। প্রার্থী হিসেবে কি মনে হচ্ছে, কতটা প্রভাব পড়বে, নাকি এগুলো ম্যাটার করে না? এই বললাম না, কালিমালিপ্ত করার প্রচেষ্টাই হচ্ছে ওদের একমাত্র লক্ষ্য। বলো না সোহম কী 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 করেছে, চণ্ডীপুরে কী কী করতে পারেনি বা করেনি, সেটা নিয়ে বলো, আমি বলে দেবো, ঠিক আছে? আর যেটা পুরোটাই বিচারাধীন রয়েছে, উইচ ইজ আন্ডার সাবজুডিস, সেটা আমি কখনোই বলা উচিত নয়। বাট এইটুকুই তাদেরকে বলবো একজন সহনাগরিক হিসেবে, যে পুরোটা জেনে তারপর একজনের ক্ষেত্রে বলুন। এটাই হচ্ছে বিষয়, কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে সবটা আগে জেনে নিন তারপর। বাট ব্যক্তিগতভাবে কালিমালিপ্ত না করে রাজনীতির ময়দানে রাজনৈতিকভাবে নামুন, সেটা বেটার হবে। আর এইটুকুই শুধু বললাম, আর বাদবাকিটা তো আমার যা বলবে আগামী দিনে আমার লয়ার বলবে, এবং পুরোটাই হচ্ছে সাবজুডিস ম্যাটার। কৃষ্ণনগরে যে দলীয় বৈঠক হলো, সেখানে মহুয়া মৈত্র কি পরামর্শ দিলেন? দেখো, সেদিনকে আমাদের একটা ওভারঅল সমস্ত জেলা নেতৃত্বদের সঙ্গে নিয়ে একটা মিটিং হয়েছিল। পরামর্শ দেওয়ার কোনো কিছু নেই। উনি এখানে 2016 নির্বাচিত বিধানসভার সদস্য, এবং সেই সময় আমি প্রচার করতে এসেছিলাম, হ্যাঁ, মহুয়ার হয়ে। তো তারপরে আবার 19-এ যখন বিমলেন্দু বাবু দাঁড়ান, তখনও উপনির্বাচনে প্রচার করতে এসেছিলাম। এবং তাছাড়া তো অবশ্যই করিমপুরে এর আগে আমি প্রফেশনাল ক্ষেত্রেও এসেছিলাম শোজ করার জন্য, অ্যাজ অ্যান একটা আর্টিস্ট সেই হিসেবে। তো সেটা তো একটা অন্য বিষয়, বাট মহুয়ার পরামর্শ সবসময় থাকে, ঠিক আছে? ও পুরো গোটা করিমপুর কেন, আমি বলবো গোটা নদিয়া জেলাটাকে ও তালুর মধ্যে রেখেছে, ও চেনে জানে। তো সুতরাং আমার তো ওর থেকে অনেকটা বেশি সাপোর্ট চাই, ঠিক আছে? আইডিয়াস চাই, সাজেশনস চাই, এবং অ্যাকর্ডিংলি আমরা সবাই সেইগুলো মতো ও সাজেশনসগুলো নিয়ে আমরা অ্যাক্ট করবো, এবং সেই মতো। যদি বলি একটা কোনো পরামর্শ যেটা উনি সেদিন দিয়েছেন আপনাকে? একটাই কথা, সেটা হচ্ছে মানুষের সঙ্গে মিশে যেতে হবে, এবং যেটা করতে, যেটা আমি করেছি গত, সেটা তো আপনি করে থাকেন। হ্যাঁ, ব্যাস, আর নাথিং এলস, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এবং আমাদের না আলাদা করে পরামর্শের কোনো কিছু নেই। আমাদের স্ট্র্যাটেজি একটাই, উন্নয়নটা সবার ঘরে পৌঁছে দেওয়া, মানে পৌঁছে তো গেছে, সেটাকে মানুষের কাছে গিয়ে পৌঁছে দেওয়া যে আমি আছি। আপনার প্রতিপক্ষ হচ্ছেন সমরেন্দ্রনাথ ঘোষ, বিজেপি দলের। কিভাবে মোকাবিলা করবেন, মানে এবারের স্ট্র্যাটেজি কি হবে? কারণ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যুযুধান লড়াই হবে। অ্যাকচুয়ালি দেখো, আমি আসার আগে যেটুকু খবর পেয়েছিলাম এবং এসেও যেটুকু খবর পাচ্ছি বা জানতে পারছি শ্রদ্ধেয় সমরেন্দ্র বাবুর, সেটা হচ্ছে ওনাকে আগে নীতিটা ঠিক করতে হবে। হ্যাঁ, উনি আত্মনীতিতে খুব বিশ্বাসী, ঠিক আছে? মানে যেমন 2016-তে খুব সম্ভবত, যদি ভুল না করি, উনি সিপিএমের হয়ে লড়াই করেছিলেন, ঠিক আছে? তারপর 21-এ আবার বিজেপি হয়ে গেলেন, 19-এ খুব সম্ভবত বিজেপি, তারপর আবার 21-এ, তো না 21-এই। তো সুতরাং দুবার, এবং এখানকার কর্মীরা, আমি বলার কেউ নই, কর্মীরাই বলছেন যে না, উনি এবার তৃতীয়বারও হারবেন এবং হ্যাট্রিক করবেন। তো ঠিক আছে, আগে না, মানে কোনো কিছু করতে গেলে নিজস্ব প্রিন্সিপাল, নিজস্ব এথিক্সটা যদি আমার নিজের কাছে ক্লিয়ার না থাকে, আমি মানুষের পাশে দাঁড়াবো কী করে, মানুষের সেবা করবো কী করে? তো উনি বলেছেন যে করিমপুরের মানুষের এখানে রেলের দাবি, অবশ্যই দাবি, এটা আমাদের প্রত্যেকের দাবি। কিন্তু আমাদেরকে এটাও বোঝাতে হবে যে আমরা তো দাবি মহুয়াও করেছেন, আমরাও আগামী দিনে করে এসছি, করবো। কিন্তু রেল যেভাবে বাংলাকে বঞ্চনা করে যাচ্ছে, ঠিক আছে, এটা তারও একটা উদাহরণ, ঠিক আছে? তাতে নাকি উনি বলেছেন সমরেন্দ্রবাবু যে ওনাকে ভোট দিলে পরে উনি রেল নিয়ে আসবেন, যে বাংলারই তো, উনি তো বিজেপি তৃণমূল ভুলে যান, তো বাংলার মানুষের জন্য আগে একটু লড়তে, রেল তো দূরের কথা, আগে 100 দিনের কাজের টাকাটা আনিয়ে দিতে, ঠিক আছে? আগে আমাদের আবাসের টাকাটা আনিয়ে দিতে, আগে আমাদের রাস্তার টাকাটা আনিয়ে দিতে, যেটা কেন্দ্র বারবার গণতান্ত্রিকভাবে পরাজিত হয়েছে বাংলার মানুষের কাছে, এবং যে কারণে তারা রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। তারা বুঝতে পেরেছে বাংলার মানুষের মন তারা জয় করতে পারবে না, ওই জন্য তারা এখন দখলদারির রাজনীতি করছে, ঠিক আছে? তো সুতরাং যার নিজস্ব নীতি নেই, যাদের নিজস্ব কিছু নেই, শুধুমাত্র কোথায় গেলে নিজের লাভ হবে, মানুষ তাকে লাভ গুড় সব বুঝিয়ে দেবেন,
আচ্ছা, আপনার কথা প্রসঙ্গেই আসি। এই যে আমাদের 100 দিনের প্রকল্পের কাজ হলো বা ধরুন বিভিন্ন ধরনের ভাতা, হুম। বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে। হুম। বিরোধীদের অভিযোগ যে এইগুলো খানিকটা আই ওয়াশের মতো, বড় পরিসরের উন্নয়নটা কোথাও গিয়ে তাদের দ্বারাই সম্ভব। অ্যাকচুয়ালি এটা জানো তো, এটা মানে নিন্দা করতে হয় তাই, বিরোধিতা করতে হয় তাই, এবং বিরোধিতা করার জন্য না একটা প্রপার আইডিওলজি লাগে। হ্যাঁ, তো সরকারের কি আছে, কোথায় লুপোলস আছে, সেগুলো তুলে ধরো না। হুম। যখন ডাকা হয় তাদেরকে মিটিংয়ে, সর্বদলীয় বৈঠকে বা যখন সরকার ডেকেছে, কেউ তো আসে না, কেউ তো সাজেশন দেয় না, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা। তাই যদি হয় তাহলে তারা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য আমাদের 1500 টাকা, ঠিক আছে, আমাদের তপশিলি যে দিদি মায়েরা বোনেরা রয়েছেন তাদের জন্য 1700 টাকা, ঠিক আছে, তাহলে তারা আবার ওই মডেলটাই ফলো করে বলছে কেন যে আমরা আসলে 3000 দেবো, আমরা আসলে 5000 দেবো। যদি এটা ভাতাই হয়, যদি এটা উন্নয়নই না হয়, তাহলে ওনারা তো অন্য উন্নয়ন কথা বলবেন। ওনারা এটাকেই শুধু অ্যামাউন্টটা বাড়িয়ে দিচ্ছে, কারণ তাদের কাছে প্রচুর প্রতিপত্তি, প্রচুর টাকা, প্রচুর পয়সা, প্রচুর অর্থ, প্রচুর ক্ষমতা, কিন্তু আমাদের কাছে জনতা। এটাই হচ্ছে বিষয়। তাদের কাছে মানে কি বলবে, যা 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 এজেন্সি, ইনকাম ট্যাক্স বলো, ইডি বলো, সিআরপিএফ বলো, ঠিক আছে, সিআইএসএফ বলো, কি নয় মানে সবটা। এবং জাতীয় এবং নির্বাচন এবং কমিশন, এটাকেও বিষয়েও তারা একটা কিনে প্রশ্ন নিয়েছেন, উঠছে। কিনে নিয়েছেন। মানে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের অস্তিত্ব নিয়ে তারা এখন টানাটানি করছে। এতদিন ভাতে মারার চেষ্টা করছিল বাংলাকে, এবার ডাইরেক্টভাবে বলছে তোমার অস্তিত্ব নেই। আমরা যদি প্রশ্ন করি, মানুষ হিসেবে, মানুষই তো তোমাকে কেন্দ্রীয় জায়গায় পৌঁছেছে শাসন করার জন্য। তাহলে মানুষ যদি প্রশ্ন করে, ভাই আপনারা কে, আগে আপনারা ডিজাইন করুন, যদি আমাদের ভোটের কোনো দাম না থাকে তাহলে আপনারা চেয়ার থেকে ডিজাইন করুন না, আবার ভোট হোক, ফেয়ার ভোট হোক, দেখবো কি আয়ুষ্মান ভারত, তার পেছনে হাজারটা টার্মস অ্যান্ড কন্ডিশনস। মোবাইল থাকলে পরে পাবো না, ফ্রিজ থাকলে পরে পাবো না, টিভি থাকলে পাবো না, ল্যাপটপ থাকলে পাবো না, রেফ্রিজারেটর থাকলে পাবো না। তাহলে কি চায়? একটা মানুষ পথে বসে থাকবে আর তারপর তাকে দিয়ে বলবে ওই দেখো আমরা কি মহৎ কাজ করেছি। বড় বোকা না? টলিপাড়া থেকে প্রার্থীর সংখ্যা এবার খুব কম। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল অনেকে প্রার্থী হবেন, কিন্তু শেষমেশ তাদের আর প্রার্থী করা হয়নি। এক্ষেত্রে কি মনে হয় যে মুখ্যমন্ত্রী কি ভরসা হারিয়েছেন টলিপাড়ার মানুষদের? এটা না খুব কঠিন প্রশ্ন রাজনীতিতে অ্যাকচুয়ালি। এটা আমি বলার কেউ নই, একান্ত ডিসিশন নিয়েছেন মমতা না, বন্দ্যোপাধ্যায় আপনাকে নিজে। জিজ্ঞেস করছি কারণ আপনি দু ক্ষেত্রেই বিচরণ করেন, অভিনেতা আবার পাশাপাশি রাজনীতিবিদ। হ্যাঁ, রাজনীতিবিদ নয়, মানে করছি। দেখো, শিল্পীরা না সম্মান পেয়েছেন। আগের গত 34 বছরের যে অপশাসন, সেটা পলিটিক্যালি বাদ দিয়ে যদি আমি বলি, অ্যাপলিটিক্যালি যদি বলি, সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রির জন্য কোনো কিছু করা হয়নি। আমি তখন চাইল্ড অ্যাক্টর থেকে একটু বড় হয়েছি, চেষ্টা করছি হিরো হব, একটু টুকটাক যদি সিরিয়ালে চান্স পাই, একদিন দুদিন মুখ দেখাচ্ছি, এরকম বিষয়। তখন দেখেছিলাম প্রসেন চট্টোপাধ্যায়, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী, এরা লড়াই করেছিলেন কিসের বিরুদ্ধে? কারণ টেকনিশিয়ান স্টুডিওটা বেঁচে দেওয়া হচ্ছিল, কোনো শিল্পীদের সম্মান দেওয়া হতো না। এই যে তোমার ফিল্ম ফেস্টিভ্যাল হতো, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আমি নিজে ভলেন্টিয়ার হিসেবে প্রচুর কাজ করতাম। কিন্তু আমি শ্রদ্ধার সঙ্গে সম্মান জানিয়েই বলছি, কিন্তু যখন সেই সময় বুদ্ধদেব বাবু মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, জানি না সেটা প্রোটোকল বটে, হতেই পারে, বাট উনি যখন আসতেন, আমরা অভিনেতারা যারা আমরা পুরো দিন রাত খেটেছি ভলেন্টিয়ার হিসেবে, আমরা কোথাও সেইখানে গিয়ে একটা দরজার ঘেরাটোপের মধ্যে আটকে দেওয়া হতো, আসতে দেওয়া হতো। কিন্তু যবে থেকে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, আমি বেসিকটা বলছি, তুমি দেখো অবাধ দাস সমস্ত শিল্পীদের, ঠিক আছে, প্লাস এই যে একটার পর একটা সম্মান, বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, শিল্পীদেরকে যে ভাতা দেওয়া থেকে শুরু করে, আমি বলবো সম্মান এটা, ঠিক আছে, বা তোমার উত্তম কুমার অ্যাওয়ার্ড, মহানায়ক অ্যাওয়ার্ড, ঠিক আছে, এইগুলো তো আমাদের নেত্রী দিয়েছেন। তো সুতরাং শিল্পীরা তার প্রতি আস্থাশীল। তাই নেত্রী যখনই যেখানে কোনো মিটিং করেছেন, যখন মিছিল করেছেন, যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন, সমস্ত শিল্পী মহল তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। এইবার আমার প্রশ্ন তোমাদের কাছে, যে তোমাদেরকে কে বললো যে যারা সেখানে পৌঁছেছেন বা দাঁড়িয়েছেন তারা প্রত্যেকে টিকিট পাচ্ছেন? সেটা আমাদের দাবি নয়, কিন্তু কিছু কিছু শিল্পীরাও, তাদেরও ধারণা ছিল বা তাদেরও অনুমান ছিল যে তারা কিন্তু টিকিট পাবেন। বিশ্বাস করো, সেটা নিয়ে আমি বলার কেউ নই, বা আমার সেই বলার অধিকারও নেই। এটা তাদের ব্যক্তিগত মত, ব্যক্তিগত ডিমান্ড, সেটা তাদের হতে পারে, নিশ্চয়ই হতে পারে, হয়তো তারা এক্সপেক্ট করছেন তারা টিকিট পাবেন, বাট আলটিমেটলি আমি টিকিট পাবো কি পাবো না, বা 294টা কেন্দ্রে যারা প্রার্থী হয়েছেন,
ঠিক আছে, তারা টিকিট পাবেন কি পাবেন না, আমার তো মতে আমি তো মনে করতে পারি আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাব। ঠিক আছে, এটা তো সেটা কথা নয়। আলটিমেটলি নেত্রী বিচার করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচার করেছেন, ওনারা যাদেরকে বিচার করেছেন আমরা মাথা পেতে নিয়েছি, মাথা পেতে নেব। আমি আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাইছি যে কোথাও গিয়ে এবারের লড়াই কি গতবারের তুলনায় একটু কঠিন, সেই কারণেই কি ফুল টাইম পলিটিশিয়ানদের উপর লড়াই আস্থা রাখলেন? সবসময় লড়াই না, সবসময় কঠিনই হয়। লড়াইকে যদি খুব ইজি মনে করে নাও, যদি অপোনেন্টকে খুব ইজি মনে করে নাও, আমার মনে হয় সেটাই সব থেকে বড় ভুল হয়। আমি তো নিজে ব্যক্তিগত হিসেবে একটা মশাকেও তুচ্ছ মনে করি না, কারণ এইটুকু মশা, ঠিক আছে, গু করে এসে যখন কামড় দেবে তখন দেখবে আগে ডেঙ্গু হয়ে গেছে, ম্যালেরিয়া হয়ে গেছে, শুয়ে দিয়েছে না মেরে দিয়েছে। তো সুতরাং অপোজিশনকে কখনো দুর্বল মনে করাটা খুব একটা ইজি নয়, ওভার কনফিডেন্সে ভোগাটা কখনো উচিত নয়। দুই দলের মধ্যে লড়াই বা আমি আরো একাধিক দলের মধ্যে লড়াই হচ্ছে, সেখানে বিরোধীদের একটা মৌখিক আক্রমণের কথা যদি বলি, সেখানে ব্যক্তিগত আক্রমণও আসে। কি মনে হয় যে ভাষার প্রয়োগের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা কতটা জরুরি, বা সেটা কি আদৌ রাখা হচ্ছে? বিরোধিতা করো রাজনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে নয়, ঠিক আছে? তো সুতরাং রাজনীতিকে সামনে এনো, তোমার কী কী ড্রব্যাকস আছে আমি সেটা তুলে ধরবো, আমার কী কী ড্রব্যাকস আছে তুমি সেটা তুলে ধরো, কিন্তু সেখানে ব্যক্তিগতভাবে না তোমার অধিকার আছে আমাকে বলার, না আমার আছে। বা নানা কুরুচিকর ইঙ্গিত। এক্স্যাক্টলি, সেটা তো দেখো দলের যারা শৃঙ্খলা কমিটি রয়েছে, সেটা আমাদেরও রয়েছে, আশা করি বিজেপিরও রয়েছে। এবার আমাদের তো কার্যকর হয়, তাদের ক্ষেত্রে হয়তো হয় না। তো সুতরাং এবং আরও একটা মজার বিষয়, এরপরেও নানা রকমভাবে তুমি দেখবে বিভিন্ন যখন মঞ্চ হয় বা র্যালিজ হয়, সেখানে বিজেপি বা বিরোধীরা যারা নেতারা রয়েছেন, তারা এসে না ব্যক্তিগতভাবে, যেটা তুমি বললে, ব্যক্তিগতভাবেই নেত্রীকে অপমান করেন। তারাই আবার বলে বাংলায় গণতন্ত্র নেই। ব্যক্তিগতভাবে বাংলার সম্মানকে তুমি কুরুচিকরভাবে অপমান করে যাচ্ছ, মনীষীদেরকে তুমি অপমান করে যাচ্ছ, তারপরে বলছো গণতন্ত্র নেই। এরপর আর কি এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? যদি আমরা সেইগুলো নিয়ে যদি এক সেকেন্ডের জন্য যদি আমরা মনে করি যে না একটু বদলা চাই, বদল তো হবে, তাহলে কি হবে? তাহলে তো গণতন্ত্রই থাকবে না। এবং আরেকটা যেটা সোশ্যাল মিডিয়া, এটা একটা বড় দিক, ঠিক আছে? আমার দ্বারায় মানুষ তো কোথাও না কোথাও ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলটা শেখানোর জন্য যে ভাষা তুমি প্রয়োগ করছো, সেটা সেই শালীনতা আর স্বাধীনতাটা অনেকটাই তুমি অতিক্রম করে যাচ্ছ। কোথায় কি প্রয়োগ করতে হয় বা প্রয়োগ করতে নেই, সেই শিক্ষাটাই ইম্পর্টেন্ট। সবাই এখন অভিনেতা, সবাই এখন নেতা, সবাই সব বিজ্ঞ, সবাই সব জানে, ঠিক আছে? তা আমার বক্তব্য, এত কিছু যদি জানো তাহলে তোমাদেরকে ভাই কেন চেনে না? তোমাদের পেট চলে কেন সবাইকে সফট টার্গেট করে গালাগালি করে? নিজেদের বিষয়টা তুলে ধরো না, তাহলে দেখবো, তখন দেখবো খুব নিম্নগামী রুচি হয়ে যাচ্ছে। একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে তৃণমূলের দলীয় নেতারাও একাধিকবার এই ধরনের শব্দ ব্যবহার করেছেন, সেটা মঞ্চে হোক বা অন্যান্য পরিসরে। সেটা তো শৃঙ্খলা যে কমিটি আমাদের রয়েছেন, আমাদের দল থেকে তো রয়েছে, তারা যথেষ্টভাবে তাদেরকে ডেকে হয়তো নিশ্চয়ই সচেতন করে দিয়েছেন। আমার সামনে ঘটেনি তাই আমি একদম বলতে পারবো না, বা যেটা আমাদের রীতি, যে নীতিটা নিয়ে আমাদের দলটা প্রতিষ্ঠিত, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের বক্সিদা রয়েছেন, সুব্রত বক্সি মহাশয়, সবাই মিলে দেখেন, যারা সিনিয়র নেতৃত্বরা যারা রয়েছেন, তো তারা দেখেন, এবং নিশ্চয়ই যে বা যারা কোথাও সেই শালীনতা লঙ্ঘনটা ক্রস করে যাবে তাদেরকে ডেকে যাতে সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটে, সেই চেষ্টায় সবসময় দল থাকে এবং তাদেরকে বারবার সেইভাবেই বলে দেওয়া হয়। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।